রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব ২৩ লিখেছেন ইউস্টাডিমু। পুরো কলেজ জুড়ে যেন এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। একদিকে করিডোরে দাঁড়িয়ে শত শত মানুষের গুঞ্জন, অন্যদিকে কলেজ অফিসে একের পর এক ফোন করা হচ্ছে। পরিবেশ এতটাই অস্বাভাবিক যে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়াটাও যেন কঠিন হয়ে উঠেছে। বেলা এখনও নির্বাক দাঁড়িয়ে আছে, তার চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর রেখাগুলো স্পষ্ট। বুকের ভেতরটা কাঁপছে, বারবার মনে হচ্ছে এ যেন তার জীবন নয়, অন্য কারো জীবনের কোনো দুঃস্বপ্ন সে সামনে দাঁড়িয়ে দেখছে। প্রিন্সিপালের অফিসে একজন হঠাৎ কর্মচারী দ্রুত হেঁটে এসে বলল, স্যার, সারওয়ার খান সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি রওনা দিয়েছেন, আর বাশার খান সাহেবও আসছেন। দুজনেই বলেছেন যত দ্রুত সম্ভব কলেজে পৌঁছাবেন। অধ্যক্ষ ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে। কয়েক মুহূর্ত পর আরেকজন কর্মচারী এসে জানালো, স্যার, কাজী সাহেবের সঙ্গেও কথা হয়েছে, তিনি প্রায় ২০ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। এই বাক্যটি আবারও চারদিকে বিস্ময়ে ঢেউ তুলল। সত্যি তাহলে বিয়ে হবে? এটা কি সম্ভব? কলেজে এমন ঘটনা কোনোদিনও শুনিনি। পুরো কলেজে এখন আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের অপেক্ষায় নেই, যেন সবাই অপেক্ষা করছে একটি সিদ্ধান্তের। এদিকে তানিয়ার শরীর ঠান্ডা হয়ে আসছে, তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে একবার সায়রের দিকে তাকায়, একবার বেলার দিকে, তারপর কাপা হাতে নিজের ওড়নার কোণা চেপে ধরে মনের ভিতর একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সে কি করলাম এটা? সে শুধু চেয়েছিল বেলাকে অপমানিত করতে, চেয়েছিল সায়রের চোখে বেলাকে ছোট করে দিতে, কিন্তু তার সাজানো ষড়যন্ত্রে আজ সায়র নিজেই বেলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তানিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই কলেজের প্রধান ফটকের সামনে পরপর দুটি বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ি দুটি থেকে দ্রুত নেমে এলেন সারোয়ার খান এবং বাশার খান। দুজনের পরনেই এখনও অফিসের ফরমাল পোশাক। কয়েক মিনিট আগেও তারা নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ কলেজ থেকে আসা জরুরি ফোন পেয়ে সব কিছু ফেলে তড়িঘড়ি করে চলে এসেছেন। কলেজের করিডোরে এত মানুষের ভিড় দেখে দুজনেই বিস্মিত হয়ে গেলেন। বাশার খানের বুকের ভেতরটা অকারণেই ধক করে উঠল, মনে এক অজানা আশঙ্কা। তিনি দ্রুত ভিড়ের ভেতর দিয়ে সামনে এগিয়ে গেলেন। পরের মুহূর্তে তার চোখ পড়ল বেলার উপর। মেয়েটার চোখ কান্নায় ফুলে লাল হয়ে গেছে, মুখটা সম্পূর্ণ ফ্যাকাশে, দুহাত দিয়ে আঁচল শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। সেই দৃশ্য দেখেই বাশার খানের বুকটা যেন মোচড় দিয়ে উঠল। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, প্রায় দৌড়ে গিয়ে মেয়ের সামনে দাঁড়ালেন। বেলা কাপা কণ্ঠে ডেকে দু হাতে মেয়ের মুখটা তুলে ধরলেন তিনি। মা, কি হয়েছে? কে তোকে কি বলেছে? কথা বল মা। এবার কণ্ঠ শুনেই বেলা আর নিজেকে সামলে রাখতে পারল না। আব্বু, এই একটি শব্দ উচ্চারণ করেই সে বাবার বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। বাশার খান শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরলেন। কাঁদিস না মা, আমি এসে গেছি। আমি থাকতে তোকে কেউ কষ্ট দিতে পারবে না। আগে আমাকে বল, কি হয়েছে? কিন্তু বেলা কোনো উত্তর দিতে পারল না। সে শুধু বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলল। এই দৃশ্য দেখে চারপাশে উপস্থিত অনেকেরই বুক ভারী হয়ে উঠল। অন্যদিকে সারোয়ার খান গভীর দৃষ্টিতে পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করছিলেন। ছেলের মুখের গাম্ভীর্য আর বেলার অসহায় মুখখানি তার চোখ এড়ালো না। তিনি ধীরে ধীরে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সামনে এসে দাঁড়ালেন। স্যার, ফোনে শুধু বলছিলেন জরুরি বিষয়। কি হয়েছে? দয়া করে আমাদের সব খুলে বলুন। অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তার মুখের গাম্ভীর্য আরও বেড়ে গেছে। উপস্থিত শত শত মানুষের সামনে তিনি কোনো তাড়াহুড়ো করে কিছু বলতে চাইলেন না। তিনি ধীরে ধীরে বাশার খান ও সারোয়ার খানের দিকে তাকিয়ে বললেন, আপনারা দুজন দয়া করে শান্ত থাকুন। আমি শুরু থেকে পুরো ঘটনাটা বলছি। বাশার খান তখনও এক হাতে বেলাকে আগলে রেখেছেন, মিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। স্যার, আগে শুধু এটুকু বলুন, আমার মেয়েকে কে কি বলেছে? অধ্যক্ষ শান্ত গলায় বললেন, আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ আছে বাশার সাহেব, চিন্তা করবেন না। এই কথাটা শুনে বাশার খান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বুকের ভেতরের অস্থিরতা একটুও কমল না। তিনি আবার বললেন, তাহলে এভাবে কাঁদছে কেন? কি হয়েছে ওর সঙ্গে? অধ্যক্ষ একবার সায়রের দিকে তাকালেন,
তারপর ধীরে ধীরে পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে শুরু করলেন। কিভাবে বেলাকে সায়রের নাম ধরে ওই কক্ষে ডাকা হয়েছিল, কিভাবে সায়র সেখানে গিয়ে ভেতরে আটকা পড়েছিল, তারপর দরজা খুলতে সবাই কি দেখেছে, একটাও ঘটনা বাদ দিলেন না। সব কথা শেষ হতেই বাশার খান কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ধীরে ধীরে মেয়ের দিকে তাকালেন। বেলার মাথা এখনও নিচু, চোখ থেকে অনবরত পানি ঝরছে। বাশার খানের বুকটা আবার মোচড় দিয়ে উঠল। তিনি কাপা হাতে মেয়ের মাথায় হাত রেখে বললেন, বেলা। বেলা ধীরে ধীরে মুখ তুলল। আব্বু, আমি কোনো ভুল করিনি, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। এই কথাটুকু বলে সে আবার কান্নায় ভেঙে পড়ল। বাশার খান সঙ্গে সঙ্গে মেয়েকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলেন। চুপ, একদম চুপ, তোকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার মেয়েকে আমি চিনি। পৃথিবীর সবাই যদি তোকে ভুল বোঝে, তবু আমি কখনো তোকে ভুল বুঝবো না। কথাগুলো শুনে বেলা আরও জোরে কেঁদে উঠল। চারপাশে দাঁড়িয়ে থাকা অনেকের চোখও ভিজে উঠল। এদিকে সারোয়ার খান এতক্ষণ একদৃষ্টিতে নিজের ছেলের দিকে তাকিয়েছিলেন। অবশেষে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, সায়র, আমি একটা কথার উত্তর চাই। জি বাবা। সবাই বলছে তুমি এখানে একটি বড় সিদ্ধান্ত নিয়েছো, সেটা কি সত্যি? সায়র কোনো দ্বিধা না করেই উত্তর দিল, জি। সত্যি তুমি বেলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো? জি বাবা। আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসব না। বাশার খান অনেকক্ষণ ধরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি স্থির হয়ে আছে সায়রের মুখের উপর। সেই মুখে কোনো দ্বিধা নেই, কোনো অস্থিরতা নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা স্পষ্ট। কিন্তু তবু একজন অভিভাবক হিসেবে তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তিনি ধীরে ধীরে এক পা সামনে এগিয়ে এলেন। গভীর দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বললেন, সায়র, ছোটবেলা থেকে তোকে নিজের ছেলের মতোই মানুষ হতে দেখেছি। তোকে আমি খুব ভালো করেই চিনি। তুই কখনো হঠাৎ কোনো সিদ্ধান্ত নিস না, কিন্তু আজ যা শুনলাম সেটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। বলতো, হঠাৎ এমন একটা সিদ্ধান্ত কেন নিলি? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে হলো না? চারপাশে তখন পিনপত নীরবতা। উপস্থিত প্রত্যেকটি মানুষ চোখ বড় বড় করে তাদের কথোপকথন শুনছে। সায়ক কয়েক সেকেন্ড নীরবে চাচার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত, স্থির অথচ দৃঢ় কণ্ঠে বলল, চাচু, আমি জানি আপনাদের সবার মনে অনেক প্রশ্ন জমে আছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের পাওয়ার অধিকারও আছে। কিন্তু এই মুহূর্তে আমি শুধু এতটুকু বলতে পারি, আমি কোনো আবেগের বশে কিংবা কারো চাপে পড়ে এই সিদ্ধান্ত নিইনি। সব কিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। বিস্তারিত সব কথা আমি পরে বাসায় গিয়ে আপনাদের সামনে বসে বলবো। এখন শুধু আমার উপর বিশ্বাস রাখুন। বাশার খান কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা। তিনি আবার বললেন, আমি তোকে বিশ্বাস করি বাবা, কিন্তু শুধু আমার বিশ্বাসে তো সব হবে না। একটা পরিবারের সিদ্ধান্ত শুধু একজনের ইচ্ছাই হয় না। তোর মা মমতাজ বেগম, তিনি কি এই বিয়ে মেনে নেবেন? আমি তো তাকে চিনি, তিনি খুব সহজে রাজি হবেন না। বরং এই সিদ্ধান্ত শুনে হয়তো অনেক কোনো বড় ঘটনা ঘটিয়ে ফেলবে। সায়রের চোখে বিন্দুমাত্র দ্বিধা দেখা গেল না। সে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আম্মু কি বলবেন, পরে কি হবে, কে রাজি হবে আর কে হবে না, সেসবের দায়িত্ব আমার। আমি নিজেই সব সামলাবো, কাউকে কোনো সমস্যার মধ্যে পড়তে দেব না। কিন্তু আজ আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসব না, কারণ আমি জানি আমি ভুল কিছু করছি না। সায়রের কথাগুলো এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চারিত হলো যে উপস্থিত অনেকেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সারোয়ার খান ধীর পায়ে সামনে এগিয়ে এলেন। তিনি প্রথমে ছেলের দিকে তাকালেন, তারপর বাশার খানের দিকে। কয়েক মুহূর্ত নীরব থেকে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন, বাশার, সায়রকে আমি তোমার থেকেও বেশি চিনি। ওর একটা স্বভাব কোনোদিনও বদলায়নি। ও কখনো রাগের মাথায় সিদ্ধান্ত নেয় না, আর যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা অনেক ভেবেচিন্তেই নেয়। তাই আজও আমি বিশ্বাস করি। একটু থেমে তিনি বেলার দিকে তাকালেন, তারপর আবার বললেন, আর একটা কথা, বেলা তো আমাদের পরের কেউ নয়, ও এই আমাদেরই মেয়ে। ছোটবেলা থেকে আমার চোখের সামনেই বড় হয়েছে।
কোলে পিঠে করে বড় করেছি। যদি আল্লাহর ইচ্ছায় অন্য কেউ সায়রের বউ হয়ে আসে তাহলে নতুন কেউ আসবে না, ঘরের মেয়েই ঘরে থাকবে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। সারোয়ার খানের কথাগুলো যেন উপস্থিত অনেকেই বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকালো। বাশার খানও কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই না, কাপা অথচ স্পষ্ট একটি কণ্ঠ পুরো করিডোরের নীরবতা ভেঙে দিল। সবাই একসঙ্গে তাকালো বেলার দিকে। বেলা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখ দুটো এখনও কান্নায় ভেজা, মুখটা ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে, তবুও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। সে মাথা নাড়তে নাড়তে বলল, আমি এই বিয়েতে রাজি নই। কথাটা শুনে চারপাশে আবার চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। বেলা চোখের পানি মুছে সবার দিকে তাকালো। তারপর সায়রের দিকে দৃষ্টি স্থির করে বলল, সায়র ভাই, আপনি আমার সম্মান বাঁচানোর জন্য যা করতে চাইছেন তার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু তাই বলে আপনার পুরো জীবনটাই আমার জন্য বদলে যাবে, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তার কণ্ঠ ভেঙে আসতে লাগলো। বেলা পুনরায় বলল, মানুষ আমাকে নিয়ে যা খুশি বলুক, আমাকে অপমান করুক, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুক, আমি সব সহ্য করব, চেষ্টাও করব। কিন্তু আমার জন্য আপনি নিজের ভবিষ্যৎ, নিজের পরিবার, নিজের মায়ের ইচ্ছা সব কিছুর বিরুদ্ধে চলে যান, সেটা আমি হতে দিতে পারি না। বেলা একবার বাশার খান, একবার সারোয়ার খানের দিকে তাকিয়ে আবার বলল, আব্বু, চাচু, তোমরা দয়া করে ওনাকে বুঝিয়ে বলো আমি কোনো অবস্থাতেই এই বিয়েতে রাজি নই। আমার কারণে ওনার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। কথাগুলো শেষ করেই বেলা মাথা নিচু করে ফেলল। চোখ থেকে আবারও টপটপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর সায়র, তিনি দৃষ্টি স্থির করে শুধু বেলার দিকে তাকিয়ে রইল। তার মুখে দৃঢ়তা এতটুকু পাল্টালো না, যেন বেলার প্রতিটি আপত্তির উত্তর সে নিজের মনেই আগেই দিয়ে রেখেছেন। বেলা দৃঢ় কণ্ঠে বলা কথাগুলো যেন চারপাশের বাতাসকেও ভারী করে তুলল। বাশার খান ধীরে ধীরে মেয়ের সামনে এসে দাঁড়ালেন। খুব স্নেহের সঙ্গে বেলার মাথায় হাত রাখলেন। আমার দিকে তাকাও মা। বেলা ধীরে ধীরে মুখ তুলল। কান্নায় ভেজা চোখ দুটো বাবার দিকে স্থির হতেই বাশার খানের বুকটা ধক করে ওঠে। তিনি কাপা গলায় বললেন, বেলা, আমি তোকে কখনো কোনো সিদ্ধান্ত নিতে জোর করিনি, আজও করব না। সে সিদ্ধান্ত তোরই হবে। কিন্তু তার আগে একজন বাবা হিসেবে আমার দুটো কথা শুনবি? বেলা কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে মাথা নাড়ল। বাশার খান গভীর শ্বাস নিয়ে বললেন, ছোটবেলা থেকে আমি সায়রকে দেখেছি। ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। ছেলেটা কখনো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেয় না। আজ যদি ও সবার সামনে দাঁড়িয়ে তোর দায়িত্ব নেওয়ার কথা বলে থাকে, তাহলে বিশ্বাস কর, এর পেছনে করুণা নেই, আছে দায়িত্ববোধ, সম্মান। তিনি একটু থামলেন, চোখের কোণটা ভেজে উঠেছে। তারও মা, আমি জানি তুই কি ভাবছিস। তুই ভাবছিস তোর জন্য সায়রের জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখিস, একজন মানুষ যদি নিজের ইচ্ছায় কোনো দায়িত্ব গ্রহণ করে, তাহলে তাকে সেটা থেকে জোর করে ফিরিয়ে নেওয়াও ঠিক নয়। আর তুই আমার একমাত্র আদরের মেয়ে। তোকে অন্য বাড়িতে পাঠিয়েও আমি শান্তি পাবো না। তোকে চোখের সামনে না দেখলে আমার বুকটা খালি খালি লাগে। বেলা ফুপিয়ে উঠল, কিন্তু আব্বু, সবাই বলবে আমি সায়র ভাইয়ের জীবন নষ্ট করে দিয়েছি। বাশার খান মেয়ের চোখের পানি মুছে দিয়ে বললেন, মানুষ আজও বলছে, কালও বলবে। মানুষের মুখ বন্ধ কখনো হবে না। তিনি মেয়ের দুই হাত নিজের হাতে দিয়ে বললেন, তুই শুধু একটা কথা বল, তোর কি সায়রের চরিত্রের উপর বিশ্বাস আছে? বেলা চোখ বন্ধ করে ফেলল। তার চোখের সামনে ভেসে উঠল গত কয়েক বছরের অসংখ্য স্মৃতি। সায়রের শাসন, যত্ন, রাগ, নীরব সুরক্ষা, সব কিছু। কয়েক ফোঁটা অশ্রু আবারও গড়িয়ে পড়ল তার চোখ থেকে। অনেক কষ্টে সে ফিসফিসিয়ে করে বলল, আছে আব্বু। বাশার খান মৃদু স্বরে বললেন, তাহলে নিজের বাবার উপরও বিশ্বাস রাখ। আমি কখনো আমার মেয়ের খারাপ চাইব না। বেলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বাবাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে উঠল। অনেকক্ষণ পর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বলল, তুমি যদি মনে করো এটাই আমার জন্য ভালো, তাহলে তাই হোক। কথাটা শুনে চারপাশে নিঃশব্দ বিস্ময় ছড়িয়ে পড়ল।
বাশার খান মেয়ের মাথায় চুমু খেয়ে বলল, আল্লাহ তোকে সুখী করুক মা। কিছুক্ষণ পর কাজী সাহেবের উপস্থিতিতে কলেজের একটি কক্ষে অল্প কয়েকজন সাক্ষীকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। বাইরে তখনও শত শত মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে। ভেতরে এক অদ্ভুত নীরবতা। কাজী সাহেব প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে বেলার সম্মতি জানতে চাইলে বেলা মাথা নিচু করে বসে রইল। তার দুই চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। অনেক কষ্টে কাপা কণ্ঠে নিজের সম্মতি জানালো সে। কণ্ঠে কোনো আনন্দ নেই, শুধু বুক ভরা দীর্ঘশ্বাস। আর তানিয়া যেন পাথরের মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত আগেও যে মেয়েটা নিজের জয়ের হাসি দেখার অপেক্ষায় ছিল, সেই মেয়েটাই এখন নিজের চোখের সামনে নিজের পরাজয় দেখতে বাধ্য হলো। তার কানে বারবার ভেসে আসছে কাজীর উচ্চারিত সেই কয়েকটি শব্দ, আর সেই সঙ্গে বেলা ও সায়রের বিয়ে সম্পূর্ণ হওয়ার ঘোষণা। প্রতিটি শব্দ যেন হাতুড়ির আঘাতের মতো এসে আশ্রয় পড়ছে তার বুকের ভেতর। অন্যদিকে সায়র পুরো সময়টাতেই নিশ্চুপ, তার মুখে কোনো হাসি নেই, শুধু গভীর স্থির এক দৃষ্টি। বারবার তার চোখ চলে যাচ্ছে বেলার দিকে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতেই বেলা আবারও ভেঙে পড়ল। ইরা তাকে জড়িয়ে ধরে কাঁদছে। বাশার খান চোখের পানি লুকানোর চেষ্টা করছেন। সারোয়ার খান দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন। আর সায়র, সে শুধু একবার ধীরে ধীরে বেলার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি জানি আজ তুই আমাকে ঘৃণাও করতে পারিস, হয়তো মনে মনে হাজারো রাগ পুষে রাখবি, তাও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই আমার। আজ এই অবস্থায় তোর সম্মান রক্ষার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সন্ধ্যা নেমে এসেছে। কলেজ থেকে সবাই ধীরে ধীরে বেরিয়ে চলে যাচ্ছে। সায়র আর বেলা একই গাড়ির পেছনে ছিটে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনের মাঝখানে যেন অদৃশ্য এক দূরত্ব। বেলা মাথা নিচু করে বসে আছে, চোখ দুটো এখনও লাল। মাঝে মাঝে নীরবে চোখের পানি মুছে নিচ্ছে। গাড়ির ভেতরে একটাও কথা নেই। সায়র জানালার বাইরে তাকিয়ে আছে। তার বুকের ভেতরও আজ এক অদ্ভুত অস্থিরতা। বিয়েটা হয়ে গেছে, কিন্তু এখন সামনে আরও কঠিন একটা অধ্যায় অপেক্ষা করছে। তার মনে বারবার ভেসে উঠছে একটাই মুখ, তার মা মমতাজ বেগমের। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আম্মু, তিনি কি এই বিয়ে মেনে নেবেন, নাকি বেলাকে নিজের পুত্রবধূ হিসেবে দেখে রাগে কষ্টে অভিমানে এমন কিছু বলে বসবেন যা আজকের সব অপমানের চেয়েও বেশি কষ্ট দেবে মেয়েটাকে? এই প্রথমবার সায়রের মনে দৃঢ় এক টুকরো উদ্বেগ জায়গা করে নিল। সে একবার খুব আস্তে করে বেলার দিকে তাকালো। বেলা তখনও নীরবে কাঁদছে। সে কিছু বলতেও চেয়েও